একটি স্বতঃস্ফূর্তই রসস্ফীতির হ্রাস বৃদ্ধিজনিত বক্রচলন হলো। দেখুন, আমি প্রথমেই বলে রাখছি আমার ভিডিও আজকে সত্যি স্পেশাল হতে চলেছে, ঠিক আছে? আচ্ছা, কেন স্পেশাল আমি তো প্রথমেই বলছি। উত্তর আমি নয়, তোমরা দেবে, ঠিক আছে? আমি শুধু জাস্ট তোমাদের পাশে প্রত্যেকটা প্রশ্নের কী কথাটা বলেছে তা পয়েন্ট আকারে আমি তুলে ধরবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, দেওয়া আছে উদ্ভিদের একটি স্বতঃস্ফূর্ত রসস্ফীতির হ্রাস বৃদ্ধিজনিত বক্রচলনের উদাহরণ দাও দিয়ে 4টা অপশান দেওয়া আছে। আর 4টা অপশান কী কী দেওয়া আছে? ভলবক্সের ফটোট্যাকটিক চলন, আচ্ছা একটু ব্যাখ্যার নিচে দেওয়া আছে, বোঝা গেছে কথাটা? প্রত্যেকটার ব্যাখ্যা দিয়েছি আমি, প্রত্যেকটা প্রশ্নের। ভলবক্সের ফটোট্যাকটিক চলন, দেখুন এখানে কী বলা আছে, এটি আলোর দিকে একটি জীবের চলনকে বোঝায়। ফটোট্যাকটিক মানে বুঝতে পারছো, আলোর চলন, ঠিক আছে? মূল পয়েন্ট অপশানটা কী দেওয়া হচ্ছে? মূলের উৎসের দিকে চলন। মূলের উৎসের দিকে চলন তার মানে কী দেওয়া দেখুন, মূল জলের সন্ধানে মাটির ভেতরের দিকে বৃদ্ধি পায়। আচ্ছা, 3 নম্বরে কী দেওয়া আছে? বন চাওড়ার প্রকরণ চলন হলো উদ্ভিদের একটি বিশেষ ধরনের চলন যেখানে কোনো বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বিশেষ অংশ যেমন পাতা, পত্রবৃন্ত দ্রুত সংকুচিত হয়। এর কারণ হলো রসস্ফীতি। এর হ্রাস বা বৃদ্ধি বা উদ্ভিদের কোষের মধ্যে রসের চাপের পরিবর্তন ঘটে। আচ্ছা, এবং 3 নম্বরটা দেখুন একটু কী দেওয়া আছে, 4 নম্বরটা দেখুন একটু কী দেওয়া আছে, আলোর প্রভাবে পদ্ম ফুলের প্রস্ফুটন। বুঝতেই পারছি, এখানে বলেই দিয়েছে অলরেডি, আলোর প্রভাবে বলেই দিয়েছে অলরেডি, ঠিক আছে? তাহলে আমার যে অপশানগুলো দেওয়া ছিল, যে প্রশ্নটা দেওয়া ছিল, দেখুন প্রশ্নটা কী দেওয়া ছিল, রসস্ফীতিজনিত হ্রাস বৃদ্ধি। তাহলে এই কথাটা কোন অপশানে আছে? এবার আপনারাই বলুন উত্তরটা কী হবে। কথাটাকে বোঝা গেছে? তাহলে উত্তরটা হবে বন চাওড়ার প্রকরণ চলন। ক্লিয়ার কথাটা? বোঝাতে পারলাম আমি আশা করি। পরের প্রশ্ন যাচ্ছি। পরের প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, পরের প্রশ্নে দেওয়া আছে পশ্চাৎ পিটুটারি নিউরোহাইপোফাইসিস থেকে খরিত হরমোনটি হলো। এখানে কোন অপশানটা হবে? বলছে থাইরক্সিন নাকি এডিএইচ নাকি অক্সিটোসিন নাকি এডিএইচ ও অক্সিটোসিন উভয়ই। আচ্ছা, প্রত্যেকটারই আগে কোথায় খরিত যদি আমি বুঝতে পারি তবেই বুঝতে পারবো, ঠিক আছে? কী দেওয়া আছে দেখুন, পশ্চাৎ পিটুটারি গ্রন্থির মূলত হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত দুটি হরমোন সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী রক্তে নিঃসৃত করে। অর্থাৎ পশ্চাৎ পিটুটারি মূলত দুটো হরমোন, কটা বললাম? দুটো হরমোন নিয়ন্ত্রণ করে। এক হয়েছে এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন। একটা অনুষ্ঠানের প্রশ্ন আছে যে অ্যান্টিডাইউরেটিক হরমোন বলতে কি মানে কোন হরমোনটাকে বোঝায় আর কি? কী হবে? এডিএইচ। তখন এটা কী দেওয়া আছে? এই হরমোন মূত্রের পরিমাণ নিয়ন্ত্রণ এবং শরীরে জলের ভারসাম্য রক্ষা করে, এডিএইচ। এরপর আসি অক্সিটোসিন, ঠিক আছে? এই হরমোন প্রসবের সময় গর্ভাশয় সংকোচন ও দুধ করার প্রক্রিয়াকে উদ্দীপিত, অর্থাৎ দুধ নিঃসরণ আর কি, ঠিক আছে? দুধ নিঃসরণ কথা হবে এখানটায়, কী বললাম আমি? দুধ নিঃসরণ, ঠিক আছে? দুধ নিঃসরণ। আচ্ছা, এই তো গেলো এডিএইচ আর অক্সিটোসিন। তাহলে আমি কী বললাম? এখান থেকে মূলত তাহলে কটা নির্গত হয় বললাম? দুটো, একটা হচ্ছে এডিএইচ, একটা হচ্ছে অক্সিটোসিন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেহেতু নাম দেওয়া আছে অলরেডি, থাইরক্সিন দেওয়া আছে, থাইরক্সিন নিচে দেওয়া আছে অলরেডি। এই হরমোনটি থাইরয়েড গ্রন্থ থেকে নিঃসৃত এবং শরীরের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। বোঝা গেছে? তাহলে আমার যে প্রশ্নটা যেটা দেওয়া ছিল অলরেডি, যে পশ্চাৎ পিটুটারি থেকে খরিত হরমোন, তাহলে কী কী হলো? দুটো অপশান হলো, এডিএইচ হলো এবং অক্সিটোসিন, অর্থাৎ অপশান ঘ হচ্ছে রাইট অ্যান্সার। তো কী হবে? অপশান ঘ, এডিএইচ ও অক্সিটোসিন, ঠিক আছে? পরবর্তী ওখানে যাচ্ছি। পরবর্তী ওখানে কী দেওয়া আছে দেখুন, বলছে প্রদত্ত বক্তব্যটি পড়ো। আচ্ছা, বলছে মায়োপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কী বলছে? উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়া দূর হয় আর কি, মানে মায়োপিয়া ভালো হয়ে যায়। 3 নম্বরটা বলছে হাইপার মায়োপিয়ার বস্তুর প্রতিবিম্বটি রেটিনার পিছনে গঠিত হয়। আচ্ছা, অবতল লেন্স চশমা ব্যবহার করলে
হাইপার মায়োপিয়া দূর হয়। আচ্ছা, এখানে সহজ কথায় বলতে গেলে মায়োপিয়া আর হাইপার মায়োপিয়া সম্বন্ধে কথা বলা হয়েছে। আর কি বলা হয়েছে কোন লেন্সটা কোন কাজে লাগে, অর্থাৎ উত্তর লেন্স আর অবতল লেন্স কোন কাজে লাগে আর কি। আচ্ছা, আমি একদম পুরো ফুল কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, আমি একদম দেখে নাও। যারা পড়ার সময় একটু হয়তো মনে রাখতে পারছো না জিনিসটা কী, ঠিক আছে, আমি একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কী দেওয়া আছে, মায়োপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে উঠে, যেটা অপশন আমার 1 নম্বরে দেওয়া ছিল, ঠিক আছে। কী দিয়েছি, একদম ফুল ডিটেলসে ব্যাখ্যা দেওয়া আছে। মায়োপিয়া যা চোখের ছোট দূরত্ব দেখার সমস্যা, অর্থাৎ সামনের দৃষ্টি দেখতে, কী কথা বললাম, সামনের দৃষ্টি দেখতে যদি সমস্যা, তার নাম কী বলছি, মায়োপিয়া। আর যদি দূরের দৃষ্টি হয়, বুঝতেই পারছেন তার নাম কী হবে, হাইপার মায়োপিয়া। ক্লিয়ার কথাটা? আচ্ছা, মায়োপিয়া যা চোখের ছোট দূরত্ব দেখার সমস্যা, লেন্স খুব বেশি বক্র হয়ে যায়, ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে আমাকে প্রশ্নে কী বলছে যে মায়োপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠন হয়, তাহলে এটা সত্যি না মিথ্যা? এটা তাহলে সঠিক, ঠিক আছে। আচ্ছা, বিটটা বলতেছি, বিট পয়েন্ট আগে বলতেছি, তারপরে তার ব্যাখ্যাটা করতেছি। উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়া দূর হয়। আচ্ছা, মায়োপিয়া দূর করতে দেখুন কী লেখা আছে, অবতল লেন্স ব্যবহার করা হয়। উত্তর লেন্স দৃষ্টি আরও খারাপ করে দেয়। বোঝা গেছে? তাহলে নিশ্চিত মায়োপিয়া দূর করার জন্য উত্তর লেন্স ব্যবহার করা হবে না। কী লেন্স ব্যবহার করা হবে? অবতল লেন্স। ক্লিয়ার কথাটা? কিন্তু আমাকে পয়েন্টে কী বলছে দেখুন, পয়েন্টে বলছে উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে নাকি মায়োপিয়া দূর হয়। তাহলে এটা কী হলো, এটা ভুল। ক্লিয়ার কথাটা? তাহলে ওটা কী হলো, ওটা ভুল। আচ্ছা, 3 নম্বরটা বলছি, পয়েন্টে বলতেছি তারপরে ব্যাখ্যা। বলছে হাইপার মায়োপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে করে। আচ্ছা, একটু আগেই তো বললাম, ঠিক আছে, যেহেতু মায়োপিয়া রেটিনার সামনে করে, তো কমন সেন্স, ঠিক আছে। হাইপার মায়োপিয়া তার বিপরীতটা হবে, হাইপার মায়োপিয়া বস্তুর রেটিনার পিছনে গঠিত হবে। তবে এবার ব্যাখ্যা করেছি, দেখলেন একবার। হাইপার মায়োপিয়া বা চোখের দূরে দেখার সমস্যা, ক্লিয়ার কথাটা আমি আরেকবার মনে করে দিচ্ছি। সামনে দেখার সমস্যা দ্যাট ইজ মায়োপিয়া, দূরে দেখার সমস্যা হাইপার মায়োপিয়া। ক্লিয়ার? সামনে দেখতে হলে কী লেন্স লাগবে? অবতল লেন্স। দেখুন, আর দূরে হাইপার মায়োপিয়া হলে কী হবে? উত্তল লেন্স। ক্লিয়ার কথাটা? আচ্ছা, যেটা পয়েন্টটা দেওয়া ছিল যে প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হবে, ঠিক আছে। তাহলে এটা তো ঠিকই আছে অলরেডি, রেটিনা হাইপার মায়োপিয়ার ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠন হয়, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট আমি কী বলছি, দেখুন কী দেওয়া আছে, 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপার মায়োপিয়া দূর হয়। আচ্ছা, আপনারা তো একটু দেখলেন যে অবতল লেন্স কোথায় ব্যবহার করেছি আমরা অলরেডি, মায়োপিয়ার ক্ষেত্রে। আর হাইপার মায়োপিয়ার ক্ষেত্রে আমি কী বললাম, একটু কিন্তু বললাম আমি উত্তল লেন্স। ক্লিয়ার কথাটা? তাহলে এটা নিশ্চিত কী হবে, দেখুন হাইপার মায়োপিয়া দূরত্বে উত্তল লেন্স ব্যবহার করে লেখা আছে উত্তল লেন্স, কিন্তু প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, অবতল লেন্স দেওয়া আছে, অবতল লেন্স। তাহলে এটা নিশ্চিত, তাহলে কী হলো, 4 নম্বরটা কী হবে, ভুল হলো। ক্লিয়ার? তাহলে ঠিক কোনটা কোনটা হলো, 1 আর হচ্ছে আমার 3। তাহলে কোথায় আমার 1 আর 3 এর জায়গাটা সেটা আমাকে দেখতে হবে, 1 আর 3, 1 3 অপশান ঘ। বোঝা যাচ্ছে? দেখুন, যাদের তাড়া আছে আমি বলবো, তার দেখুন প্রশ্নবিত্রার পিছনে অলরেডি উত্তর দেওয়াই আছে অলরেডি। প্রথম কয়েক দাগের যে প্রথম প্রশ্নটা 15টা প্রশ্ন আছে না, তার উত্তর দেওয়াই আছে। তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করে প্রথম 15টা প্রশ্ন টেনে দিন, ঠিক আছে। দেখুন, আমার মনে হয় তাতে একটু মনে হয় অসুবিধাই হবে আপনাদের, কারণ এতে আমি তো প্রথমেই বলছি পুরো ফুল কনসেপ্ট ক্লিয়ার করা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কী শিখলাম, যে মায়োপিয়া হাইপার মায়োপিয়া আমি আরেকবার বলে দিচ্ছি। মায়োপিয়া সামনের চোখের দৃষ্টির সমস্যা, ক্লিয়ার। দূরের দৃষ্টি দ্যাট ইজ হাইপার মায়োপিয়া। বোঝা গেছে? তো মায়োপিয়ার জন্য কোন লেন্স ব্যবহার করবো? উত্তল লেন্স, অবতল লেন্স। মায়োপিয়ার জন্য কোন লেন্স বললাম? অবতল লেন্স। আর হাইপার মায়োপিয়া উত্তল লেন্স। ক্লিয়ার? মায়োপিয়ার সময় বস্তুর যে প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, আর হাইপার মায়োপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয়। ক্লিয়ার কথাটা? আমরা এখান থেকে এটুকু জানলাম, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী কী দেওয়া আছে দেখুন, বলছে মানুষের জননকোষে জননকোষ বা গ্যামেট ক্রোমোজোমের কত? অপশান দেওয়া আছে 23টি, 23 জোড়া, 46টি, 44, 46, ঠিক আছে। আচ্ছা, একটু বলে দিচ্ছি, এই 23টি বলে দেখো, দেখুন 23টি। মানুষের জননকোষে মোট 23টি ক্রোমোজোম থাকে। কী বললাম আমি? মানুষের জননকোষে মোট 23টি ক্রোমোজোম থাকে। এই কোষগুলো ফ্লুইড কোষ বলা হয়।
ঠিক আছে। আপনারা সবাই জানেন যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি, সহজ কথা বলতে গেলে বিজোড়, আর ডিপ্লয়েড মানে হচ্ছে জোড়। ক্লিয়ার কথাটা? যেহেতু 23 মানে বুঝতেই পারছেন এগুলোকে কী বলা হবে, হ্যাপ্লয়েড কোষ। ক্লিয়ার কথাটা? আচ্ছা, তারপরে যাচ্ছি অপশান যে ক্ষয় দাগেরটা আছে, 23 জোড়া। কি বললাম আমি, 23 জোড়া, মানে জনন কোষে জোড়া ক্রোমোজোম থাকে না। আমি তো একটু আগেই বললাম মানুষের জনন কোষে কটি থাকে, দেখুন 23, তা জোড়া নয়। ঠিক আছে, দ্যাট ইজ হ্যাপ্লয়েড থাকে, ডিপ্লয়েড নয়। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এখানে বলছে ক্রোমোজোম থাকে না, জনন কোষে তো জোড়া ক্রোমোজোম থাকেই না, যেহেতু জোড়া বলেছে অলরেডি। এখানে ক্রোমোজোম সংখ্যা কী হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে 46 যেটা বলছি দেখুন একবার, বলছে দেহ কোষে 46টা ক্রোমোজোম থাকে। মানুষের মধ্যে টোটাল 46টা ক্রোমোজোম থাকে, তার মধ্যে 23 জোড়া থাকে অটোজোম, ভুল বললাম, 44 জোড়া থাকে অটোজোম, আর 44টি থাকে অটোজোম, এবং বাকি যে দুটা সেটা থাকে সেক্স ক্রোমোজোম। বোঝা গেছে কতটা? তাহলে এখানে কিন্তু জনন কোষে কিন্তু 46টা থাকে না কিন্তু। তারপরে বলছে দেখুন 46 জোড়া, যেটা অলরেডি বলেছে, অলরেডি 46 জোড়া। একই কথা ব্যাখ্যা করা আছে, দেহ কোষে 46 জোড়া ক্রোমোজোম থাকে না, জনন কোষে নয়। ঠিক আছে, দেহ কোষে 46 জোড়া ক্রোমোজোম থাকে, জনন কোষে নয়। ক্লিয়ার কথাটা? তো এখান থেকে কী বুঝতে পারলাম, মানুষের জনন কোষে বা গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা কটি হবে না, 23টি। ক্লিয়ার কথাটা? কটি হবে উত্তর, 23টি। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখুন বলছে অণু বিস্তারের ক্ষেত্রে সঠিক ক্রমটি লেখো। আচ্ছা, এই যে অণু বিস্তারের যে ক্রমগুলো দিয়েছে, যে ক্যালাস, তারপরে বলছে এক্সপ্ল্যান্ট, প্ল্যান্টলেট, এমব্লাইড, সেই জিনিসগুলো কি আপনারা কি জানেন? আচ্ছা, যদি না জানেন তো আমি বলে দিচ্ছি, এবার আপনারা এই ক্রমটা উল্লেখ করে দেবেন। ঠিক আছে, দেখুন যে পয়েন্টটা দেওয়া আছে এক্সপ্ল্যান্ট কোনটাকে বলতেছি, কোনো উদ্ভিদ থেকে নেওয়া একটি ছোট অংশ, সে ডালপালা হতে পারে কিংবা তার মূলের কোনো একটা অংশ, বা এনিথিং। ঠিক আছে, উদ্ভিদ থেকে নেওয়া একটি ছোট অংশকে কী বলা হচ্ছে, এক্সপ্ল্যান্ট। ঠিক আছে, এবার আসছি ক্যালাসটা কি বলছে, এক্সপ্ল্যান্ট থেকে বিভাজন করে অনেকগুলো ছোট ছোট কোষের সমষ্টি তৈরি করে, তাকে কী বলা হচ্ছে, ক্যালাস। মানে আমি যদি একটা ডালপালা নেই, ওই ডালপালাটাকে কোনো কিছু দিয়ে কাটারি দিয়ে যদি ছোটো ছোটো করে আমি কাটি, তখন কী হচ্ছে, এই ছোটো ছোটো টুকরোগুলোকে বলা হয়েছে দ্যাট ইজ কোষের সমষ্টি, তাকে বলা হচ্ছে ক্যালাস। তাহলে এক্সপ্ল্যান্টটা সবার ফার্স্ট, তারপরে কী হলো, ক্যালাস। ক্লিয়ার কথাটা? এরপর হচ্ছে এমব্লাইড কাকে বলা হয়েছে না, ক্লাস থেকে, ওই যে ক্লাস থেকে এক বা একাধিক ভ্রূণ গঠিত হয়, যাকে এমব্লয়েড বলা হয়। ক্লিয়ার কথাটা? কি বলছি, ক্লাস থেকে যদি এক বা একাধিক ভ্রূণ গঠিত হয়, কী বলা হয়েছে না, এমব্লয়েড। তাহলে প্ল্যান্ট কোনটা, প্ল্যান্ট হচ্ছে দেখুন একই রকমভাবে এমব্লয়েড থেকে ছোটো ছোটো চারা গাছ তৈরি হয়েছে। কোনো একটা বীজ তাকে আমরা পুঁতে দিয়েছি, সেটা হচ্ছে চারা গাছ তৈরি, কিংবা কোনো ডাল, পাতা যেটা, ঠিক আছে, কিংবা কোনো ডাল, ঠিক আছে, ওই ডাল থেকে যে পুঁতে দেওয়া হয়েছে, সেই ডালটিকে ছোটো ছোটো টুকরো করা হয়েছে, যাকে বলা হয়েছে ক্যালাস। ওই ক্লাস থেকে যদি ভ্রূণ বেরিয়ে যায় ক্যালাস থেকে, ঠিক আছে, তাই কী বলেছে, এমব্লয়েড। এবং ওই ভ্রূণ থেকে যখন চারা গাছ সৃষ্টি হয়, দ্যাট ইজ প্ল্যান্টলেট। বোঝা যাচ্ছে কতটা? এবার আপনারাই বলুন, এই যে অণু বিস্তার বা যাকে বলছি মাইক্রো প্রোপাগেশন, কী বললাম, এই ইংরেজি নামটা আমি কী বললাম, মাইক্রো প্রোপাগেশন। অনেক সময় বিশেষ করে 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, যে মাইক্রো প্রোপাগেশন বলতে কী বোঝো, তোমরা তো অবশ্যই করে রাখবে এই সংজ্ঞাটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে অপশানটা কোনটা হবে, প্রথমে তাহলে কী হলো, এক্সপ্ল্যান্ট। তাহলে এক্সপ্ল্যান্ট প্রথম কোনটা আছে, অপশান ক না, অপশান ক তো অলরেডি কী আছে, ক্যালাস আছে। আচ্ছা, অপশান খ আছে, অপশান খ তো দেখছি প্ল্যানেট ফার্স্টে আছে, তাহলে এটাও না। তাহলে অপশান গ এমব্লয়েড ফার্স্ট, না ওটাও না। তাহলে অপশান কোনটা হবে, অপশান ঘ হবে একমাত্র সঠিক অ্যান্সার। কেন, তখন প্রথমে কী আছে দেখুন, এক্সপ্ল্যান্ট, তারপরে আমি যে বললাম ক্যালাস, তারপরে বললাম এমব্লয়েড, প্ল্যান্টলেট। কথাটাকে বোঝা গেছে? আচ্ছা, এবার আপনারাই বলুন, যদি আমি সহজ করে প্রশ্নবিত্তটার উত্তর দেখে বলে দিতাম যে অপশান গ, আমি যদি বিশেষ করে 1.5-এর প্রশ্ন যদি আমি বলেই দিতাম যে অপশান ঘ হবে, আপনারা কি কিছু বুঝতে পারতেন? আমার তো মনে হয় না, কারণ আমি জানি আপনারা পড়েছেন, বাট আমার যতটা রিয়েলাইজ হয়তো জিনিসগুলো ভুলে গেছেন, মানে এক্সপ্লেন জিনিসটা কি ভুলে গেছেন। মনে করে দেওয়া হলে তখন আপনাদের মনে চলে আসছে। বোঝা গেছে কতটা? দেখুন, আপনারা আমার ভিডিও দেখছেন, এর মানে হচ্ছে এটাই, আপনার জীবনবিজ্ঞান মডেল নয় টিউশনে দিয়েছে, অথবা স্কুলে দিয়েছে, অথবা আপনি নিজে থেকে করতে বসছেন।
আলটিমেট একটাই কথা, আপনি নিজে শিক্ষা অর্জন করতে বসছেন, তাই একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। বোঝা যাচ্ছে কথাটা? আর যদি তো ভিডিও ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও এমন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আর আজকের ভিডিও কেমন হলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কি এমন ভিডিও চাও নাকি অনলি ফর শুধু উত্তর দেখবো আর আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে আমার ভিডিও দেখবেই বা কেন? যদি উত্তর দেখে বলে দেবো তাহলে আমার ভিডিও ডিসলাইক, নো লাইক। আর যদি পছন্দ করে তাহলে একটা লাইক। ওকে, পরবর্তী প্রশ্ন যাচ্ছি। কী বলা যাচ্ছে দেখুন, মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়। মানুষ সর্বদাই বৃদ্ধি হয় না, কখনো কখনো বৃদ্ধি কম হয়, কখনো বৃদ্ধি বেশি হয়, কিন্তু অলরেডি এখানে বলেই দেওয়া আছে অলরেডি মুখ্য বৃদ্ধিমাত্রাটি যাকে বলছি প্রধান, ঠিক আছে? আচ্ছা, পালন একটু ব্যাখ্যা হচ্ছে একটু কী হচ্ছে, শৈশবকাল। শৈশবকালেও বৃদ্ধি হয়, তবে বয়সের তুলনায় ধীর গতিতে হয়। পরিণত দশা কী বলা আছে দেখুন, পরিণত দশায় শারীরিক বৃদ্ধি প্রায় থেমে যায়। পরিণত মানে বুঝতেই পারছেন, বয়স প্রায় 35-এর বেশি হয়ে গেছে, ঠিক আছে? কি প্রায় আলটিমেট অন্য কিছু বই দেখলে 28-এর বেশি হয়ে গেছে। আচ্ছা, সদ্যোজাত দশা কী বলছি দেখুন, সদ্যোজাত দশায় শিশুর শারীরিক বৃদ্ধি দ্রুত হয়, তবে এটি মুখ্য বৃদ্ধিকাল নয়। এই কথা ইম্পর্টেন্ট কথা, কী বলছে, মুখ্য বৃদ্ধিকাল নয়, ঠিক আছে? বয়ঃসন্ধি দশা, বয়ঃসন্ধি হলো সেই সময়কাল যখন শিশু থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার প্রক্রিয়া শুরু হয়। এই সময়কালে শারীরিক ও মানসিক পরিবর্তন দ্রুত গতিতে হয়। কি বললাম, শারীরিক এবং মানসিক। যে এখন তোমরা যে বয়সটাতে আছো এটাই হচ্ছে বয়ঃসন্ধিকাল, ঠিক আছে? এখন তোমরা যে বয়সটাতে আছো 16 থেকে 18, বোঝা যাচ্ছে কথাটা? চলো তাহলে এখানে যে প্রশ্নটা যেটা আছে, মানুষের মুখ্য বৃদ্ধিকাল, মানুষের মুখ্য বৃদ্ধিকাল কোনটা হবে? অবশ্যই বয়ঃসন্ধিকাল, ঠিক আছে? অবশ্যই কী হবে বললাম, বয়ঃসন্ধিকাল, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বলছে কোনটি, দেখুন এখানে লেখা হয়তো না, অ্যাকচুয়ালি কোটি লেখা হয়েছে, অ্যাকচুয়ালি এটা হবে বললাম, কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়? মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়। আচ্ছা, প্রত্যেকটা জিনিস যে সহপরতা, সম্পূর্ণ পরতা, লিঙ্কেজ, প্রচ্ছন্নতা আপনারা অবশ্যই পড়েছেন, আমি বুঝতে পারছি কিংবা জানি আমি আপনারা পড়েছেন, ঠিক আছে? কিন্তু সত্যি করে বলুন তো, পুরো ডিটেলস ক্লিয়ার এখন কি মনে আছে? আমাদের এই যে ভিডিওটা দেখছেন এখন কি মনে আছে? হ্যাঁ, একটু একটু মনে আছে, আর হয়তো বাকিটা ভুলে গেছেন। আমি আপনাদের সবটাই মনে করে দিচ্ছি, ঠিক আছে? দেখুন বলছে অসম্পূর্ণ প্রকটতা। বলছে যখন দুটি অ্যালিল একসঙ্গে থেকে কোনো একটির প্রকাশ না ঘটিয়ে একটি অন্তর্বর্তী বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন জিনের এরূপ ধর্মকে বলা যায় অসম্পূর্ণ প্রকটতা। আচ্ছা, ক্লাস সাঁতরার বই কিংবা অন্যান্য বই হতে দেওয়া আছে, একটা উদাহরণ দেওয়া আছে। আপনারা সন্ধ্যামালতী নিশ্চয়ই নামটা শুনেছেন, ঠিক আছে? যে সেখানে একটা সাদা আর একটা ছিল লাল সন্ধ্যামালতী, যখন তাদের মধ্যে যখন সংকরণ করানো হলো তখন ফলে নতুন একটা হালকা গোলাপি যাকে বলা হয়, ঠিক আছে, সেই গোলাপি কালারের ফুল ফুটলো। তাহলে না তো লাল প্রকাশ পেল না সাদা প্রকাশ পেল, মাঝখানে একটা অন্য রং প্রকাশ পেল। বোঝা গেছে? দ্যাট ইজ অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে? তাহলে এটাই বুঝতে পারছেন, এটা অলরেডি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়। মেন্ডেলের সূত্রে তো এটা ব্যতিক্রম। দেখুন যেটা বলছিলাম, তাহলে এই যে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয় কথাটা বলছি, দেখুন এটা তো অ্যাকচুয়ালি ব্যতিক্রম নয় বলতে আমরা কি, সেটা মেন্ডেলের সূত্রকে মেনে চলে, কিন্তু এই অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রকে মেনে চললো না, ঠিক আছে? মেন্ডেলের সূত্রে কী বলেছিল, যে কোনো না কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, সে প্রকট হোক কিংবা প্রচ্ছন্ন, কিংবা মনে আসে একটা ছোটো একটা উদাহরণ দিচ্ছি আমি। সাপোজ বড়টি আর একটা ছোটোটি। তো এখানে কী হয়েছিল, দেখো যদি ক্রস কানেকশন করানো হয় যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, সে বড়টির পাক কিংবা ছোটোটি। কিন্তু অসম্পূর্ণ প্রকটতা কি বলছে, কোনোটাই বৈশিষ্ট্য প্রকাশ পেল না, একটা নতুন বৈশিষ্ট্য প্রকাশ পেল সেখানে। বোঝা গেছে অসম্পূর্ণ প্রকটতা কি? এরপর আসছি সহপ্রকটতা, ঠিক আছে? বলছে হেটেরোজাইগাস অবস্থায় উভয় জিনের বৈশিষ্ট্য যখন প্রকাশ পায় একই সঙ্গে, আমি একটু আগে বললাম মেন্ডেলের সূত্রে বলছে যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, সে হোমোজাইগাস হোক কিংবা হেটেরোজাইগাস, যাই ক্ষেত্রে হোক না কেন একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশ পাবে, দ্যাট ইজ প্রকট, আর একটা প্রকাশ পাবে না, দ্যাট ইজ প্রচ্ছন্ন, ঠিক আছে? কিন্তু এখানে কি বলছে,
উভয় জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে একটা আছে, রক্তের এ বি গ্রুপ, কী কথা বললাম আমি, রক্তের এ বি গ্রুপ, ঠিক আছে। আর এখানে কি বললাম উদাহরণটা, সন্ধ্যা মালতী, কি বললাম সরি, সন্ধ্যা মালতী। যদি একটা প্রশ্ন আসে যে অসম্পূর্ণ পর্দা একটা উদাহরণ দাও, তাহলে কী বলবেন, সন্ধ্যা মালতী, বোঝা গেছে কথাটা। আচ্ছা, আর এই যে সহপ্রডার উদাহরণ দাও একটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কী বললাম, রক্তের এ বি গ্রুপ, সহপ্রডা তোমার মানে বোঝা গেছে, উভয় জিন, সে প্রকট হোক কিংবা প্রচ্ছন্ন, উভয় জিন যদি বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন বলা হচ্ছে সহপ্রকটতা, যেটা মানুষের এ বি রক্ত গ্রুপের মধ্যে দেখা যায়। ক্লিয়ার কথাটা। এবার আসছি এবার লিঙ্কেজ। লিঙ্কেজ কী বলছে, যখন দুটি জিন একই সঙ্গে ক্রোমোজোমে অবস্থান করে, তারা একই সঙ্গে বংশানুক্রমে প্রেরিত হয়, তাকে বলছে লিঙ্কেজ। দেখুন এটা তো ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়, এটা তো মানছে এটা, ঠিক আছে, বলছে ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম নয় বলছে কিন্তু, ঠিক আছে, তার মানে সেটা ম্যান্ডেলের সূত্রকে মেনে চলে, কথাটা কি বোঝা গেছে। লাস্ট অপশন থেকে দেখছি কী দেওয়া আছে, তিনটাই হচ্ছে না, অলরেডি বুঝতেই পারছেন। কী দেওয়া আছে, প্রচ্ছন্নতা, যে জিন বা বৈশিষ্ট্য প্রকট জিন বা বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশ হয় না। আমি তো একটু ফার্স্টেই বললাম যে ম্যান্ডেলের সূত্র মানে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে যার নাম বলছি প্রকট, আর একটা বৈশিষ্ট্য জিনের প্রকাশ পাবে না যার নাম বলা হচ্ছে প্রচ্ছন্ন। এখান থেকে এই কথাটাই বলা আছে অলরেডি, ঠিক আছে, যে একটা জিন বৈশিষ্ট্য প্রকট জিন যা বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশ হবে না বা সুপ্ত থাকে, একটা জিনের বৈশিষ্ট্যে আরেকটা জিন সুপ্ত থাকবে। তাহলে এখানে যে প্রশ্নটা আমাকে যেটা দেওয়া ছিল, ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম, ম্যান্ডেলের সূত্রে কী দেওয়া ছিল, ব্যতিক্রম, ঠিক আছে। তাহলে এখানে ব্যতিক্রম তাহলে কোনটা হলো, অলরেডি শুধুমাত্র ব্যতিক্রম নয় বলছি, সরি ব্যতিক্রম নয়, প্রচ্ছন্নতা। কী হলো অপশানটা, ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়, কোনটা হবে, প্রচ্ছন্নতা, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, বলছে একটি বিশুদ্ধ ভালো ও বিশুদ্ধ সাদা গিনিপিকের এক সংকরণ F2 জনুতে উৎপন্ন গিনিপিকের মধ্যে কত শতাংশ জনিত্রী জনুর জিনোটাইপ সম্পন্ন হবে। আরেকবার পয়েন্টটা আমি পড়ে দিচ্ছি, একটি বিশুদ্ধ ভালো ও বিশুদ্ধ সাদা গিনিপিক, বিশুদ্ধ এবং ভালো, আবার বিশুদ্ধ এবং সাদা, ঠিক আছে, গিনিপিকের এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন গিনিপিকের মধ্যে কত শতাংশ জনিত্রী জনুর জিনোটাইপ হবে। জনিত্রী জনু কী ছিল, বিশুদ্ধ ভালো কিংবা এইটা বিশুদ্ধ সাদা, কিন্তু এখানে উল্লেখ করেনি যে মাতা না পিতা, কিছু উল্লেখ করেনি, ঠিক আছে। এখানে শুধুমাত্র উল্লেখ করেছে কী বলে, জনিত্র জনু, অর্থাৎ মাতা কিংবা পিতার মতো হবে কোনটি, ঠিক আছে। তো আমি করেই দেওয়া আছে প্রশ্নটা অলরেডি, যে সাপোজ ভালো রঙের জিনের জন্য দায়ী করছে কি, বড় হাতের বি, এবং সাদার জন্য দায়ী হচ্ছে ছোট হাতের বি, ঠিক আছে। তাহলে বিশুদ্ধ যার ভালো, বিশুদ্ধ ভালো গিনিপিকের জিনোটাইপ হবে বি আর বি, কেন, বিশুদ্ধের জন্য বি, ঠিক আছে, আর যে ভালোর জন্য হচ্ছে বি, যেহেতু বিশুদ্ধ ভালো পুরোটাই বিশুদ্ধ আছে, এবং বিশুদ্ধ সাদা যেটা সাদা, তাই কী হবে, ছোট হাতের দুটো বি হবে, বিশুদ্ধ সাদা, ঠিক আছে। তাহলে F1 প্রজন্মে সব গিনিপিকই ছোট হাতের বি, সরি বড় হাতের বি, ছোট হাতের বি জিনোটাইপ হবে এবং ভালো রঙের হবে, কেন, এই যে বড় হাতের যে বিটা না, সেটা কি প্রকট, আমি একটু আগে যেটা বললাম, তো ছোট হাতের বিটা কী হবে, প্রচ্ছন্ন অবস্থায় থাকবে, তাহলে সবগুলো কী হবে না, ভালো রঙের হবে। কিন্তু এখানে কী বলছে দেখুন, বলছে F1 প্রজন্মে দুটি সদস্যকে জোড়া দেওয়া হলে F2 প্রজন্মে জিনোটাইপের অনুপাত হবে, দেখুন এইটা, অর্থাৎ আমি যদি একটু চেকার বোর্ড করি, বড় হাতের বি ছিল একটা, ছোট হাতের বি ছিল একটা, অপরদিকে একই রকমভাবে বড় হাতের বি, ছোট হাতের বি, যদি চেকার বোর্ড কী দেখুন যে, ঠিক আছে, বুঝতে পারছেন কথাটা, একই রকমভাবে এখানে যে বড় হাতের বি, ছোট হাতের বড় হাতের বি দুটো আসবে, এখানে আসবে বড় হাতের বি একটা, ছোট হাতের বি, এখানেও একই রকমভাবে আসবে ছোট হাতের বি, বড় হাতের বি, পরপর আসবে আর কি। তাহলে কোনটা আসবে তখন, এই মানটাই আসবে যে বড় হাতের বি, আবার একটা বড় হাতের বি, H2, বড় হাতের বি, ছোট হাতের বি, আবার একটা আসবে বড় হাতের বি, ছোট হাতের বি, দিয়ে আরেকটা বি, দ্যাট ইজ অনুপাতটা কত আসবে, 1:2:1, কেন এই সংখ্যাটা কবার আসবে, দুবার আসবে, এই যে কোনটা বললাম আমি, বড় হাতের বি আর ছোট হাতের বি, চারটা আসবে, মানে টোটাল চারটা আসবে, তার মধ্যে এই জিনোটাইপটা কবার আসবে না, দুবার আসবে,
তাহলে অনুপাতটা কত হলো 1:2:1। তাহলে জনিত্রী জীবের মতো তাহলে কোনটা হয়েছে অলরেডি, নয় এটা অথবা এটা, যে কোনো একটা। তাহলে কত পার্সেন্ট, দ্যাট ইজ 25%। বোঝা গেছে কতটা? তাহলে এখানে অপশানের মধ্যে কোনটা হবে, অপশানের মধ্যে অপশান হবে অপশান ক। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, দেওয়া আছে কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না। আচ্ছা, বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি ক প্রকার হয়, লাল বর্ণান্ধতা হয় যাকে বলছি প্রোটোনোপিয়া, সবুজ বর্ণান্ধতা যাকে বলছি ডিউটেরানোপিয়া, নীল বর্ণান্ধতা যাকে বলছি ট্রাইটানোপিয়া। ঠিক আছে। আচ্ছা, এখানে আরও যে অপশনগুলো আছে, থ্যালাসেমিয়া আছে, যে হিমোফিলিয়া আছে, সেগুলো একটু ব্যাখ্যা করে দেওয়া আছে। থ্যালাসেমিয়া কী দেওয়া আছে দেখুন, এই রোগ কোনো শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম হয়, যেখানে হিমোগ্লোবিনের পরিমাণ কম হয় সেখানে হয় থ্যালাসেমিয়া। আর হিমোফিলিয়া কি, রক্ত জমাট বাঁধার অব্যাহত হয়, জমাট বাঁধে না সহজে। ঠিক আছে, তাই বলছি হিমোফিলিয়া। তাহলে এর সঙ্গে কিন্তু বর্ণান্ধতার কোনো সম্পর্ক নেই গো। আমাকে বলছে কোন প্রকার বর্ণান্ধতা ব্যক্তি লাল রং চিনতে, কেন বললাম লাল রং। ঠিক আছে, তাহলে আপনি বলুন লাল রং কোথায় লেখা আছে, লাল বর্ণান্ধতা প্রোটোনোপিয়া। তাহলে অপশান খ ইজ দ্য রাইট। ঠিক আছে, তাই অপশান কী হবে, খ প্রোটোনোপিয়া। আচ্ছা, আপনারা লাল রং দেখতে পাচ্ছেন তো নাকি, নাকি দেখতে পাচ্ছেন না? ঠিক আছে। আচ্ছা, পরে বোঝানো যাচ্ছি। কী দেখছি দেখুন, সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্তকরণ করো। আচ্ছা, আপনারা পড়াশোনায় পড়েছেন সমসংস্থ অঙ্গ, আর একটাকে বলা আছে কি সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, আমি ছোটো করে একটু দেখে দিচ্ছি, দেখুন একবার। সমসংস্থ অঙ্গ বলছে এগুলো বিভিন্ন কাঠামোযুক্ত প্রাণীর অঙ্গ হিসেবে সংজ্ঞায়িত করা হয়, তবে এগুলির কার্য একই। আর এর বলছি সমবৃত্তীয়, সমান কাজ কিন্তু গঠন আলাদা আলাদা। ক্লিয়ার কথাটা? এই জন্য কি হচ্ছে বিভিন্ন কাঠামোযুক্ত, মানে আলাদা আলাদা। ঠিক আছে, আর সমসংস্থ কোনটা দেখুন, বলছে এগুলো প্রাণীর বিভিন্ন অঙ্গ হিসেবে সংজ্ঞায়িত করা যায়, গঠন একই কাজ আলাদা। কথাটাকে বোঝা গেছে কতটা? ম্যারে বলছি কথাটা। সমবৃত্তীয়, সমান বৃত্ত মানে কাজ, সমান কাজ, গঠন আলাদা হয়েছে। সমসংস্থ দ্যাট ইজ গঠন একই কাজ আলাদা। এটুকু ক্লিয়ার হচ্ছে তো নাকি? এবার দেখুন বাকিটা কী পড়ছে, এবার পড়লেই বুঝতে পারবেন। এখানে দেওয়া আছে সমসংস্থ, আগে আপনার মাথায় ক্লিক করে নিন যে সমসংস্থ নাকি সমবৃত্তীয়। সমসংস্থ মানে আমি আরও বলছি গঠন একই কাজ আলাদা। ক্লিয়ার কথাটা? এবার পড়ুন। বলছে অপশান ক কী বলছে, গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন। আচ্ছা, উৎপত্তি এবং কার্যগত অভিন্ন মানে কি, পার্থক্য আছে। ক্লিয়ার কথাটা? অভিন্ন মানে আলাদা আলাদা, গঠনগতভাবে ভিন্ন, সরি ভুল বললাম, সরি মিস্টেক একদম। ভিন্ন মানে হচ্ছে আলাদা, আর অভিন্ন মানে আলাদা নয়। আরেকবার আমি রিপিট করতেছি, ভিন্ন দ্যাট ইজ আলাদা, অভিন্ন মানে আলাদা নয়। ক্লিয়ার কথাটা একদম? তাহলে এখানে সমসংস্থ যেটা বলছিল দেখুন, সমসংস্থ মানে কি বললাম, যে গঠন একই হবে, কাজ আলাদা হবে। একই বলতে গঠন হবে অভিন্ন। ক্লিয়ার কথাটা? তাহলে এখানে দেখা যাক কোনটা লেখা আছে। অপশান খ দেওয়া আছে উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন, গঠনগতভাবে অভিন্ন না। আচ্ছা, অপশান খটা হইতে পারে উৎপত্তি এবং কার্যগতভাবে ভিন্ন মানে পার্থক্য আছে, গঠনগতভাবে অভিন্ন। আচ্ছা, অপশান খ উত্তর হবে। ঠিক আছে, গঠনগতভাবে একই অর্থাৎ অভিন্ন, অপশান কী হবে, অপশান খ হলো। ঠিক আছে, অপশান কোনটা হবে তাহলে? ওখানে অপশান খ। ক্লিয়ার কথাটা? বাকিটা পড়ার দরকার নেই আমার। ঠিক আছে তো নাকি? কারণ যখন হচ্ছে উৎপত্তি গঠন হবে অভিন্ন, দ্যাট ইজ একই, অভিন্ন মানে কি বললাম, সরি ভিন্ন মানে কি বললাম, উৎপত্তি এবং কার্যগত হবে ভিন্ন দ্যাট ইজ আলাদা, কিন্তু গঠনগতভাবে অভিন্ন দ্যাট ইজ একই। যখন আমার এই যে কথাটা লেখা আছে না এখানে, যে গঠনগতভাবে একই লেখা আছে, গঠনগতভাবে একই, বুঝতে পারছেন? আচ্ছা, পরে প্রশ্ন যাচ্ছি। আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি? দেখুন সরাসরি উত্তর একদম বলতে পারেন যে আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি না, ইকুয়াস। কি বললাম আমি? অপশান ঘ ইকুয়াস। কিন্তু দেখুন এখান থেকে আরেকটা টাইপের প্রশ্ন আসতে পারে, কোনটা কোন যুগের কিংবা
একটা ক্রম দিয়ে দেবে, যেমনটা একটু আগে ছিলাম ওই যে অণু বিস্তার মাইক্রো প্রিপারেশনের পাশে ছিল কোন সঠিক ক্রমটি লেখো। এখানেও একই রকমভাবে না ক্রম দিতে পারে, ঠিক আছে। ক্রম মানে পরপর কোন যুগে কোন ঘোড়াটা এসেছে বা ঘোড়ার ক্রম ইতিহাস। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? দেখুন এই ক্রমটা মনে রাখবেন। প্রথম হচ্ছে কি না ইওহিপ্পাস, যুগ কি না ইওসিন, অনেক সময় যুগেরও প্রশ্ন দিয়ে আসতে পারে, ঠিক আছে, যে কোন যুগের কোন ঘোড়া, ঠিক আছে। মেসোহিপ্পাস আলিগোসিন যুগ, মেরিচিপ্পাস মায়োসিন যুগ, প্লায়োহিপ্পাস না প্লিওসিন যুগ, লাস্ট যেটা আছে অলরেডি প্লিওসিন যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত যেটা আছে ইকুয়াস, যেটা আমাদের আধুনিক ঘোড়া, ঠিক আছে। এখান থেকে দেখুন তাহলে তোমরা কী কী প্রশ্ন জানতে পারবে। আচ্ছা আরেকটা প্রশ্ন, প্রাচীনতম ঘোড়া কোনটি? কি বললাম? প্রাচীনতম ঘোড়া কোনটি? তাহলে ইওহিপ্পাস, ঠিক আছে। আর আধুনিক ঘোড়া কোনটা? ইকুয়াস। ক্লিয়ার কথাটা? তাহলে এখান থেকে তোমরা 4 রকমের প্রশ্ন আনতে পারলে। প্রথম প্রশ্ন, প্রাচীনতম ঘোড়া কোনটি? ইওহিপ্পাস। আধুনিক ঘোড়া কোনটি? ইকুয়াস। প্রাচীনতম ঘোড়া কোন যুগের, এই যুগ দিয়ে একটা প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার কথাটা? যুগ দিয়ে একটা প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন কি আসতে পারে? ক্রম অনুসারে। বোঝা যাচ্ছে কথাটা? প্রথমে আরেকবার বলে দিচ্ছি, ইওহিপ্পাস মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস প্লায়োহিপ্পাস ইকুয়াস। ক্লিয়ার কথাটা? নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমি। পরবর্তী কী দেওয়া আছে দেখুন, দেওয়া আছে যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রার দেহে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে ও শ্বাসকার্য সাহায্য করে। তাহলে কোন অঙ্গটা? আপনারা সবাই জানেন যে পায়রা যে উড়ে 9টা বায়ুথলি আছে তার মধ্যে, ঠিক আছে, তাই সে সহজে উড়তে পারে। এই বায়ুথলিতে কী কাজ করে না? অক্সিজেন সরবরাহ থাকে, যেটা পায়রাকে অতিরিক্ত এটিপি তৈরি করতে সাহায্য করে। তাই এখানে বলছে কোনটি অলরেডি, ঠিক আছে। দেখুন আমি তো বলেই দিলাম অলরেডি বায়ুথলি অলরেডি, ঠিক আছে। তাহলে কোনটি অলরেডি? বায়ুথলি। এবার ব্যাখ্যাটা এবার দেখলেন একটু কী দেওয়া আছে, ডিম্বক ও বৃক্ক প্রজনন এবং মূত্রের সাথে সম্পর্কিত শ্বাসক্রিয়ার কোনো ভূমিকা নেই। বায়ুথলি দেখুন কী হয়েছে প্রথম প্রশ্নটা, আবার প্রথম পয়েন্টটা, পাখির বায়ুথলি শ্বাসকার্যে দক্ষ করে তোলে। ক্লিয়ার কথাটা? অতিরিক্ত অক্সিজেন যোগায়, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং বায়ুথলি শরীরের ওজন হালকা রাখে। ক্লিয়ার কথাটা? তাহলে অপশান কোনটা হলো? অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, বায়ুথলি। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, কী দেওয়া হচ্ছে দেখুন, ডিনাইট্রিফিকেশান পদ্ধতিতে দিয়ে বাকিটা একটা 4টা অপশান দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এই যে ডিনাইট্রিফিকেশান, অ্যাসিড, আবার ওই অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া, এই নাইট্রেট পরে নাইট্রেট নাইট্রাইট নাইট্রাইট পরে নাইট্রেটের উপর পরিণত হওয়ার পদ্ধতি নাইট্রিফিকেশন। ক্লিয়ার কথাটা? অ্যামোনিয়া নাইট্রাইট ও নাইট্রেট উৎপন্ন হওয়ার পদ্ধতি হচ্ছে নাইট্রিফিকেশন।
কথা ব্যাকটেরিয়া ঠিক আছে। ব্যাকটেরিয়া কি আছে দেখুন, নাইট্রোসোমোনাস, বানানটা ঠিক করে লিখবেন। নাইট্রোব্যাক্টর উদাহরণ কি, নাইট্রিফিকেশনের উদাহরণ, ঠিক আছে। এরপরে আসতেছি ডিনাইট্রিফিকেশন, তিনটা কথা, অ্যামাইনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, ঠিক আছে। ডিনাইট্রিফিকেশন জিনিসটা কি, ওই যে নাইট্রিফিকেশনের পদ্ধতিতে অ্যামাইনো থেকে নাইট্রাইট ও নাইট্রেট যৌগ উৎপন্ন হচ্ছে, এটা ওইখান থেকে আবার উৎপন্ন হবে কি না, নাইট্রোজেন যৌগ ভেঙে গিয়ে নাইট্রোজেন যৌগ, দ্যাট ইজ এই নাইট্রাইট এবং নাইট্রেট, কথাটা কি বোঝা গেছে। আমি আরেকবার বলছি, নাইট্রোজেন যৌগ, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিচ্ছি একটু, নাইট্রোজেন যৌগ দ্যাট ইজ কি বললাম, নাইট্রাইট ও নাইট্রেট, কথাটা কি বোঝা গেছে। এই যে নাইট্রেট এবং নাইট্রেট, এই যে নাইট্রোজেন যৌগ, ঠিক আছে, ভেঙে নাইট্রোজেনে পরিণত হওয়ার পদ্ধতি কী হচ্ছে, ডিনাইট্রিফিকেশন। উদাহরণ থায়োব্যাসিলাস সিউডোমোনাস, উদাহরণটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বানানটা ঠিক করে দেখুন একবার, ঠিক আছে। তাহলে আমি আরেকবার প্রথম থেকে বলছি, অ্যামিনিফিকেশান, ওরা কী করে, প্রোটিন প্রথমে তাকে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া করে, অ্যামোনিয়া করে, অ্যামিনিফিকেশান। ওই অ্যামাইনো অ্যাসিডকে আবার নাইট্রেট এবং নাইট্রাইট যৌগ পরিণত করে, নাইট্রিফিকেশান, ক্লিয়ার। আবার ওই নাইট্রাইট যৌগকে কিংবা নাইট্রেটকে, দ্যাট ইজ আমি যেখানে লিখেছি নাইট্রোজেন যৌগ, যেটা লিখেছি অলরেডি, ঠিক আছে, তাকে ভেঙে আবার পুনরায় নাইট্রোজেন করে, দ্যাট ইজ ডিনাইট্রিফিকেশান। বোঝা যাচ্ছে কথাটা, বোঝা গেছে তো নাকি। আচ্ছা, এবার আমার প্রশ্নে কী বলছে দেখুন, প্রশ্নে বলছে ডিনাইট্রিফিকেশান, তাহলে এবার আপনারাই বলুন উত্তরটা কী হবে। ডিনাইট্রিফিকেশান কী ছিল, নাইট্রোজেন ঘটিত যৌগকে ভেঙে আবার পুনরায় নাইট্রোজেন করা, দ্যাট ইজ নাইট্রেট, নাইট্রোজেন যৌগ মানে আছে কথাটা, নাইট্রেট কিংবা নাইট্রাইট লবণ নাইট্রোজেনে পরিণত হওয়া। তাহলে অপশান কী হবে, অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এখন বাকিগুলো আমি আর পড়লাম না, ঠিক আছে, কারণ এমনিতেই ভিডিও লং হয়ে যাচ্ছে। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে কী বলছে দেখুন, বলছে প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় বলছে, ঠিক আছে, সঠিক নয়, তার মানে এই বাকিগুলো সঠিক আছে। এই যে সঠিক নয়, একটু কথাগুলো ঠিকঠাক করে বুঝবেন, নাহলে পরীক্ষাতে না, বিশ্বাস করুন বেশিরভাগ ছাত্র উত্তর জানে কিন্তু এই ভুল যে সঠিক নয় ঠিকঠাক করে পড়ে না আর কি, বলছে সঠিক নয় বলছে। তাহলে অপশান যাচ্ছি, চোরা শিকার গরিলায় বিপন্নতার কারণ, এটা 100বার ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে বহিরাগত প্রজাতি তেলেপিয়া, কী বলে অ্যান্টানা, এটা 100বার, এগুলো সমস্ত বলেছে বহিরাগত প্রজাতি। হটস্পট নির্ধারণ, না স্থানীয় প্রজাতি বিপন্নতা প্রজাতি, এটাও ঠিক আছে। তাহলে অপশান ঘ, গ্রিনহাউস গ্যাস, ইউট্রিফিকেশান। আচ্ছা, এটার সঙ্গে কি আর কোনো সম্পর্কই হলো, কোনো সম্পর্কই তো হলো না। আপনারা সবাই জানেন ইউট্রিফিকেশান জিনিসটা কি, যে চাষের জমিতে যদি নাইট্রোজেন বা নাইট্রেট জাতীয় যৌগ বারবার ব্যবহার করার ফলে সেই সমস্ত জল জলাশয়ে গিয়ে পড়ে এবং ওই জল পরবর্তীকালে কী হয়েছে, কচুরি বানায় সৃষ্টিতে সাহায্য করে। বোঝা যাচ্ছে কতটা, তাকে বলেছে ইউট্রিফিকেশান। কচুরি বানার সৃষ্টি হয়, কচুরি বানার ওই জলের মধ্যে বিওডি সিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়িয়ে দেয় কমিয়ে দেয়, সে অনেক কথা, সেটা এখন পরে আলোচনা করবো। জাস্ট এটুকু বুঝতে পারছেন যে ইউট্রিফিকেশান জিনিসটা কী, কোনো জলের মধ্যে হ্রদ বা শৈবাল জাতীয় পদার্থের বেশি আগমন হয়ে যাওয়া, দ্যাট ইজ ইউট্রিফিকেশান। কিন্তু তার সঙ্গে গ্রিনহাউস গ্যাসের কোনো সম্পর্ক আছে, তাহলে এইটা হচ্ছে সম্পর্ক সঠিক নয়। তাহলে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, ইনসিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্ক যুক্ত হলো। আচ্ছা, একটু বলে রাখুন তো ইনসিটু সংরক্ষণ মানে কি। আরেকটা আছে এক্সিটু সংরক্ষণ, আরেকটা আছে ক্রায়ো সংরক্ষণ। দেখুন আমার ভিডিওগুলো হয়তো লং লাগছে, বাট টাইম নিয়ে দেখুন এইভাবে যদি 5-6টা পেজ করেন, কটা বললাম আমি, 5-6টা, তাহলে বাকি সবগুলো করারও প্রয়োজন হবে না। এই 5-6টা করলে কনসেপ্ট এতটাই ক্লিয়ার হবে না, যখন আপনি 6 নম্বরের পরে 7 নম্বরটা করবেন আপনি নিজেই অর্ধেকগুলো পেরে গিয়েছেন। আমার কথাটা বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমার 6টা ভিডিও আপনি দেখুন না, আপনার তারপরে কমেন্ট বক্স তো খোলাই আছে আপনাদের জন্য, ঠিক আছে। দেখুন কি বলা আছে, ইনসিটু সংরক্ষণ। একটু বলে রাখি, ইনসিটু সংরক্ষণ মানে হচ্ছে ওই উদ্ভিদ কিংবা প্রাণীকে তার নিজস্ব পরিবেশে বাঁচিয়ে রাখার জন্য যে চেষ্টা করা হয়,
বাঁচিয়ে রাখার অর্জন, ঠিক আছে, দ্যাট ইজ ইন সিটু সংরক্ষণ। আর এক্স সিটু সংরক্ষণ কোনটা, যেটা নিজস্ব পরিবেশ ছাড়া, তাকে যে চিড়িয়াখানা কিংবা বোটানিক্যাল গার্ডেন এই সমস্ত যে আছে তাতে সংরক্ষণ করা হয়। সহজ কথায় বলতে গেলে তার নিজস্ব পরিবেশ ছাড়া তাকে হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। আচ্ছা, আমি আরেকটা বললাম না একটু আগে, দ্যাট ইজ ক্রায়ো সংরক্ষণ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা 2 নম্বরের জন্য একবার দেখে রাখবেন। জাস্ট মূল বা সারমোটা আমি বলে দিচ্ছি। -196, কত বললাম আমি, -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সাহায্যে ওই যে বিপন্ন প্রজাতি বা বিলুপ্ত প্রজাতির উদ্ভিদের বীজ কিংবা গ্যামেট কিংবা জিন সংরক্ষণ যে করে রাখা হয় তাকে বলা হয়েছে ক্রায়ো সংরক্ষণ। বোঝা গেছে কতটা? আচ্ছা, এখানে আমাদের এত সব জানা দরকার। এখানে জাস্ট কী বলেছে যে ইনস্টিটিউট সংরক্ষণ সম্পর্কযুক্ত হলো, বলছে জাতীয় উদ্যান। আচ্ছা, ইনস্টিটিউট মানে ক্লিয়ার তো নাকি? ইনস্টিটিউট মানে আমি আরেকবার বলে দিচ্ছি, তার নিজস্ব পরিবেশে, দ্যাট ইজ প্রাকৃতিক পরিবেশে, ঠিক আছে। আচ্ছা, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার সবগুলাই হচ্ছে অলরেডি ইনস্টিটিউট সংরক্ষণ। তার উত্তর কী হবে? অপশান ঘ, দ্যাট ইজ রাইট অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, আমাদের বিভাগ ক এখানে শেষ। এরপরে শুরু হচ্ছে বিভাগ খ। আচ্ছা, বিভাগ খ, এখানে বিভাগ খতে কী দেওয়া আছে দেখুন, দেওয়া আছে নিচের বাক্যগুলি শূন্যস্থান পূরণগুলোতে উপযুক্ত শব্দ বসাও, ঠিক আছে। আচ্ছা, প্রথম প্রশ্নে কী দেওয়া আছে, উদ্ভিদের বৃদ্ধিজ চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তাহলে বৃদ্ধিজনক কোন হরমোন আপনারা সবাই জানেন, কি উত্তর হবে? অক্সিন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যাচ্ছি, কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমূলে স্থানান্তরিত, অর্থাৎ একই ফুলে, ঠিক আছে। দেখুন একটা কথা দেওয়া আছে স্বপরাগযোগ, আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। এর আরেক নাম আছে পরপরাগযোগ, একই কথা, ইতর পরাগযোগ কিংবা পরপরাগযোগ, ঠিক আছে। স্বপরাগযোগ মানে কি? একই ফুলের পরাগরেণু সেই ফুলের নিজের গর্ভমুণ্ডে পড়বে, দ্যাট ইজ স্বপরাগযোগ। ইতর পরাগযোগ কোনটা? বিভিন্ন ফুলের মধ্যে পরাগরেণু আদান প্রদান হবে। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এবার আপনারা বলুন এখানে কী প্রশ্ন দেওয়া আছে আমাকে, কোনো ফুলের পরাগরেণু ওই ফুলের মানে কি, দ্যাট ইজ একই ফুল, তাহলে অপশান কী হবে, মানে এখানে কী হবে? স্বপরাগযোগ, এই কথাটা হবে। বোঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, আপনারা যে বিভাগ কয়ের যে এমসিকিউগুলো করলেন কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাতে আমি উৎসাহিত হব এবং এইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে ফুল ডিটেলস দেওয়া থাকবে। আর হ্যাঁ, যদি না ভালো লাগে তো অবশ্যই বলবেন, আমি তাহলে এমন ব্যাখ্যা করব না আপনাদের জন্য, ঠিক আছে। দেখুন পরবর্তী যাচ্ছি 2.3 কী বর্ণনা দিয়েছে, হেটারোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত থাকে। দেখুন সে হেটারোজাইগাস হোক কিংবা হোমোজাইগাস যাই হোক না কেন, অপ্রকাশিত কোনটা থাকে? প্রচ্ছন্ন। ক্লিয়ার? আমি তো ফার্স্ট একটু আগে বলেছিলাম, ম্যানুয়াল সূত্র বলেছিলাম, যেটা প্রকাশ পাবে দ্যাট ইজ প্রচ্ছন্ন, যেটা প্রকাশ পাবে না, যেটা প্রকাশ হচ্ছে প্রকট, ভুল বললাম কথাটা, যেটা প্রকাশ পাবে কি বললাম? প্রকট। এখন কথাটা লেখা আছে জীবের প্রকট বৈশিষ্ট্যের প্রকাশিত হয় এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অপ্রকাশিত থাকে। আমাকে এখানে কি বলেছি তখন? অপ্রকাশিত, তাহলে কী হবে সেটা? প্রচ্ছন্ন। ক্লিয়ার কথাটা? তাহলে উত্তরে কী হবে? প্রচ্ছন্ন জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। ক্লিয়ার কথাটা? তারপরে যাচ্ছি 2.4 কী দেওয়া আছে, যেখানে দেওয়া আছে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে সূত্রটির প্রবক্তা। আচ্ছা, এই সূত্রটার প্রবক্তার দেওয়া এক ধরনের একটা সাইডে একটা ইংরেজি নাম দেওয়া আছে, যাকে বলছি অন্টোজেনি, একটা আছে ফাইলোজেনি। এই দুটো শব্দ কি আপনারা আগে শুনেছেন? হ্যাঁ, হয়তো শুনেছেন, ভুলে গেছেন, আমি বলে দিচ্ছি। অন্টোজেনি কোনো একক জীবের জীবনচক্রে করেছে অন্টোজেনি। সহজ কথায় জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো যে সার্কেল, পুরো যে জীবনচক্র, দ্যাট ইজ অন্টোজেনি। ক্লিয়ার কথাটা? এরপরে এসি কি না, ফাইলোজেনি বলছে কোনো জীব প্রজাতির উদ্ভব ও বিবর্তনের ইতিহাসকে বলছে ফাইলোজেনি। আপনারা সবাই জানেন যে মানুষ কীভাবে ধীরে ধীরে সোজা হয়ে হাঁটতে শিখেছে, এই যে প্রক্রিয়াটা বিবর্তন, তাকে কী বলেছে? ফাইলোজেনি। আচ্ছা, এখানে মূল প্রশ্নে কী দেওয়া আছে? ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে। আচ্ছা, এখানে একটা সূত্র আছে দেখুন, হেকলের সূত্র। আমি সূত্রটা লিখে দিয়েছি দেখুন, বিজ্ঞানী হেকলের মতে বা জীববিদ হেকলের মতে সে কী বলছে?
কোনো জীবের ভ্রূণ বিকাশের বিভিন্ন পর্যায়ে তার পূর্বপুরুষদের ভ্রূণ বিকাশের বিভিন্ন পর্যায়ের পুনরাবৃত্তি হয়। অর্থাৎ একটা জীবে যখন নতুন ভ্রূণ হয়, সেই ভ্রূণের যে বিকাশ হয় পূর্বপুরুষের বিকাশের বিভিন্ন পর্যায়ে ঘটে। পূর্বপুরুষ যেমন ঘটেছে ধীরে ধীরে তারও একই রকম বিবর্তন দেখা যায়। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে এই যে সূত্রটা কে দিয়েছে অলরেডি? হ্যাকেলের। এই জন্য উত্তর কী হবে না হেকেলের সূত্র। এখানে কি উত্তর হবে না হেকেলের। লিখতে পারবেন তো নাকি আপনারা? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই কথাটা কিন্তু এখন বর্তমানে বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে মেনে নেয়নি। এই জন্য আমি নিচে দেখুন, আধুনিক বিজ্ঞানীরা হেকেলের সূত্রটি সম্পূর্ণ মনে করেন না। তাদের মতে ব্যক্তি জীবের বিকাশ জাতিজনের বিকাশের একটি পূর্ণাঙ্গ পুনরাবৃত্তি নয়, তবে এই সূত্রটি জীববৈচিত্র্যের উদ্ভব এবং বিবর্তনের একটি ধারণা দেয়। ক্লিয়ার কথাটা? পরবর্তী ওখানে যাচ্ছি। ড্যাশ রোগে শ্বাসনালীর মিউকাস ঝিল্লি আক্রান্ত হয় এবং শুকনো কাশি হয়। সহজ উত্তর অ্যাজমা। কী নাম বললাম আমি? অ্যাজমা। অইজফলা আকার অ্যাজমা। ঠিক আছে, উত্তরে কী হবে? অ্যাজমা রোগে শ্বাসনালীর মিউকাস ঝিল্লি আক্রান্ত হয় এবং শুকনো কাশি হয়। পরবর্তী ওখানে যাচ্ছি, বলছে ডিএনএ ও আরএনএ উভয়ই দেখা যায় এমন পিরিমিডিন বেস হলো। আচ্ছা, আপনারা সবাই জানেন ডিএনএতে কটা বেস থাকে? দুটো। একটা হচ্ছে পিউরিন, পিরিমিডিন, আর বলছি পিউরিন। কি বেস থাকে বললাম? পিউরিন। পিউরিন। আরেকটা নাম বললাম কি? পিরিমিডিন। ঠিক আছে, আমাকে যেহেতু প্রশ্ন এখানে দেওয়া শুধু অনলি ফর পিরিমিডিন, তাই আমি পিরিমিডিন নিয়ে আলোচনা করছি। আপনারা কমেন্টে আমাকে জানাবেন পিউরিন বেসগুলো জানেন না জানেন না। ঠিক আছে, আমিও দেখতে চাই আমার ছাত্রছাত্রীরা কতটা বেস জানে, পিউরিন বেসগুলো কী কী। তাই আমরা ইচ্ছে করে পিউরিন বেস ওখানে আমি আলোচনা করলাম না। ঠিক আছে, এখানে আমি কেবলমাত্র পিরিমিডিন বেস নিয়ে আলোচনা করছি। পিরিমিডিন বেস দ্যাট ইজ ডিএনএতে থাকে সাইটোসিস এবং থাইমিন। কি কথা বললাম? সাইটোসিস এবং থাইমিন, এ দুটো থাকে ডিএনএতে। আর আরএনএতে কি থাকে? সাইটোসিস এবং ইউরাসিল। ক্লিয়ার কথাটা? এই দুটো থাকে। আমার প্রশ্নে কী বলছে? ডিএনএ এবং আরএনএ উভয়ই দেখা যায়। বুঝতেই পারছেন, তাহলে অপশানে কোনটা হবে? সরি, শূন্যস্থানে কী বুঝবে? এই যে সাইটোসিন কথাটা বুঝবে। ক্লিয়ার কথাটা? কী বুঝবে বললাম আমি? সাইটোসিন। দেখুন উভয় ক্ষেত্রে আছে সাইটোসিন। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় আরেকটা প্রশ্ন হয় এখান থেকে, প্রশ্ন হয় ডিএনএতে থাইমিনের পরিবর্তে আরএনএতে কি থাকে? এই যে ডিএনএতে থাইমিন আছে না, ডিএনএ যে থাইমিন আছে, ডিএনএ থাইমিন পরিবর্তে আরএনএতে কি থাকে? আরএনএতে ইউরাসিল। থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। যদি ঘুরে উল্টোটা বলা হয়, আরএনএতে ইউরাসিল থাকে, তো ডিএনএতে কি থাকে? থাইমিন। ক্লিয়ার কথাটা? আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন পিউরিন বেস কী কী থাকে। ঠিক আছে, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আমি। পরবর্তী প্রশ্ন বলছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। কী হচ্ছে প্রথম প্রশ্নটা? বলছে ল্যাকটিসিমাস ডরসি হাতকে দেহ অঙ্গের নিকটবর্তী হতে সাহায্য করে। আচ্ছা, এই ল্যাকটিসিমাস ডরসি জিনিসটা বা কি? হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। যারা জানেন তারা তো সহজেই বুঝতে পারবেন এটা সত্য না মিথ্যা। আমি আপনাদের বলে দিচ্ছি যারা জানেন না। ঠিক আছে, দেখুন কী দিয়েছে, ল্যাকটিসিমাস ডরসি হলো আমাদের পিঠের একটি বড় পেশি। এটি মূলত হাতকে দেহ থেকে দূরে সরাতে এবং বাহুকে নিচের দিকে টানতে এবং দেহকে ঘোরাতে সাহায্য করে। আমরা একে প্রায় পুল আপ বা সাঁতার কাটার সময় ব্যবহার করি। ঠিক আছে। আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে ল্যাকটিসিমাস পিঠে বড় পেশি, এটি মূলত হাতকে দেহ থেকে দেখুন দূরে সরাতে। কি বললাম? দূরে সরাতে। কিন্তু এখানে কী বলছে দেখুন, প্রশ্নে নিকটবর্তী দেওয়া আছে। তাই বুঝতে পারছেন এটা সত্য হবে না মিথ্যা হবে। তখন আপনারা লিখবেন মিথ্যা বলে, আমি জাস্ট ক্রস চিহ্ন দিলাম এখানটা। ঠিক আছে, আপনারা কিন্তু পুরো কথাটা লিখবেন, পরীক্ষা হলে এমন ক্রস চিহ্ন দেবেন না। উপরে যেমনটি বলছে মিথ্যা লিখতে, তো মিথ্যাই লিখবেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তাহলে কেন মিথ্যা হলে বোঝা গেল তো নাকি? পরবর্তী প্রশ্ন বলছে হাইড্রা কোরকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে। বলছে সত্য না মিথ্যা? আচ্ছা, এখানে আমি কয়েকটা প্রাণীর কোন পদ্ধতিতে জনন করে লিখে দিয়েছি। দেখুন বলছে দ্বিবিভাজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খাতায় লিখে রাখুন।
খাতায় লিখে রাখুন। আমি বললাম না যে প্রথম মডেল 6টা করার পরে 7 নম্বরটা আর আমাকেও প্রয়োজন হবে না, আপনি নিজেই করতে পারবেন, আমার চ্যালেঞ্জ। দ্বিবিভাজন কি বলছে দেখুন, অ্যামিবা। তাহলে দ্বিবিভাজন কার দেখা যায়, অ্যামিবা। কোরকোদ্গম ইস্ট বা হাইড্রা, মানে ইস্ট এবং হাইড্রা আর কি। রেণু উৎপাদন ছত্রাকও করে, মশও করে। বহু বিভাজন প্লাজমোসিয়াম। খণ্ডীভবন স্পাইরোগাইরা। পুনরুৎপাদন প্ল্যানেরিয়া। আচ্ছা তোমাকে প্রশ্নে কী বলেছে, হাইড্রা, তাহলে এখানে হাইড্রা যে এই যে আছে হাইড্রা কী করেছে দেখুন, কোরকোদ্গম। তাহলে অপশান কোরকোদ্গম দেওয়া আছে জনপদ্ধতি, তাহলে এটা কী হবে, সত্য না মিথ্যা? অবসলিউটলি সত্য, ঠিক চিহ্ন মারলাম আমি, ঠিক আছে। আপনারা সত্য লিখবেন কিন্তু, বারবার বলছি আমি। পরবর্তী প্রশ্ন বলছে অটোজোমাল প্রচ্ছন্ন, কি বলছি আমি প্রশ্নটা, যে অটোজোমাল প্রচ্ছন্ন, আচ্ছা ডিলিট করে দে, অটোজোমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ হলো হিমোফিলিয়া। আচ্ছা সত্য না মিথ্যা? আচ্ছা একটু লিখে দিচ্ছি দেখুন, মিথ্যা আগে লেখা হয়ে আছে অলরেডি। জিনিসটা কি, হিমোফিলিয়া লিঙ্ক প্রচ্ছন্ন জিনবাহিত রোগ যা এক্স ক্রোমোজোমে থাকে, বলা অ্যাকচুয়ালি প্রচ্ছন্ন, ঠিক আছে। এই জন্য সমস্ত মহিলাদের হয় না, বেশিরভাগ হিমোফিলিয়া না, পুরোটাই হিমোফিলিয়া কী হয়, কেবলমাত্র পুরুষদের হয়, ঠিক আছে। পরবর্তী হয়ে যাচ্ছি, বলছে আচরণ অভিযোজন প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। কী কথা বলছে, আচরণ অভিযোজনের সঙ্গে, বোঝার চেষ্টা করুন। আপনি যে ব্যবহারটা করেন বিহেভিয়ার, ঠিক আছে, আপনি যে ব্যবহারটা করেন সেইটা নাকি অভিযোজনের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তো এটা কী হবে দেখুন, সত্য। কেন সত্য আমি উল্লেখ করে দিয়েছি। আচরণ অভিযোজন প্রক্রিয়ার সঙ্গে নিবিড় সম্পর্কযুক্ত। জীবগুলি তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিতে বিভিন্ন আচরণগত অভিযোজন প্রদর্শন করে। ক্লিয়ার কথাটা, বোঝা গেছে? পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিতে বিভিন্ন আচরণগত অভিযোজন প্রদর্শন করে। তারপরে এটা যাচ্ছি প্রশ্ন 2.11, বলছে মৃত্তিকা দূষণের মাধ্যমে পোলিও রোগ সংক্রামিত হয়। তাহলে এটা কী হবে, এটা অপশান মিথ্যা তো হবে, কিন্তু কেন মিথ্যা হলো দেখুন, বলছে পোলিও রোগ দূষণের মাধ্যমে সংক্রামিত হয় না। পোলিও রোগ মৃত্তিকা দূষণের মাধ্যমে সংক্রামিত হয় না। এটি প্রধানত সংক্রামিত ব্যক্তির মল দ্বারা বা দূষিত জল দ্বারা বা খাদ্য গ্রহণের মাধ্যমে ছড়ায়, ঠিক আছে, নট মৃত্তিকা, মাটির মাধ্যমে ছড়ায় না। কিন্তু এখানে যদি বলেই দিচ্ছে মৃত্তিকা, তাহলে জন্য কী হলো, এটা উত্তরে কী হবে, মিথ্যা, এই জন্য আমি ক্রস চিহ্ন মারলাম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, গুজরাটের গির অরণ্যে এক সিংহ গন্ডার দেখা যায়। কী কথা বলছে, গুজরাটের গির অরণ্যে এক সিংহ গন্ডার দেখা যায়। দেখুন এটাও অ্যাকচুয়ালি কী হয়েছে না, মিথ্যা। গুজরাটের গির অরণ্যে এক সিংহ গন্ডার সংরক্ষণ করা হয় না। গির অরণ্য মূলত এশিয়া সিংহের জন্য বিখ্যাত, বোঝা যাচ্ছে। এক সিংহ গন্ডার নট এশিয়া সিংহ, বা আপনি যদি বলতেন সিংহ তাও মানা যেত, ঠিক আছে। কিন্তু এখানে কী হচ্ছে, এক সিংহ গন্ডার বলেছে, মানে বুঝতেই পারছেন উল্লেখ কী হচ্ছে, গন্ডার। তাহলে এটা কী হবে, এটা ভুল হলো, এটা বোঝা গেছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, দেখুন পরবর্তী প্রশ্নে আমি আর সমস্ত দাগ করলাম না, সরাসরি উত্তরগুলো দেওয়া আছে এবং এখানে সরাসরি উত্তর যে যার সোজা সোজা লেখা আছে। বলছে অ্যাসিটাইলকোলিন না নিউরোট্রান্সমিটার। ক্ষয়িষ্ণু দশা বার্ধক্য দশাতে দেখা যায়। 44A+XY পুরুষ মানুষের ক্রোমোজোমের বিন্যাস। জীবন্ত জীবাশ্ম প্লাটিপ্লাস। ক্যান্সার তেজস্ক্রিয় দূষণ। সুপ্রেনাল গ্রন্থি অ্যাড্রিনাল, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, দেওয়া আছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। বলছে বি সদৃশ্য শব্দটি বেছে নেওয়া হচ্ছে। বি সদৃশ্য মানে বুঝুন তো নাকি, যেটি সবার থেকে আলাদা, ঠিক আছে। আচ্ছা আপনারাই বলুন, ঠিক আছে, আমি যে খপ করে উত্তর বললাম এটা পুচ্ছবাগান হবে, আপনারা বলবেন কেন হলো, ব্যাখ্যাটা আপনাদের যেমন জানা দরকার ঠিক তেমনি আমারও বলা 100বার কর্তব্য এটা আমার, ঠিক আছে। দেখুন কী দেওয়া আছে, বলছে পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, শ্রেণী পাখনা, এই তিনটি পাখনায় মাছের যুক্ত পাখনা, মানে দ্যাট ইজ জোড়। এই পাখনাগুলো জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে। আচ্ছা কিন্তু পুচ্ছ পাখনা কী আছে, একক পাখনা, যা মাছের শরীরের শেষ প্রান্তে থাকে। আবার বোঝা গেছে কথাটা, কী বললাম, এটি একটি একক পাখনা, সিঙ্গেল। তাহলে বি সদৃশ্য কোনটি, তাহলে বি সদৃশ্য হবে পুচ্ছ পাখনা। ক্লিয়ার কথাটা, বি সদৃশ্য কোনটা হবে, পুচ্ছ পাখনা। বোঝা গেছে কেন পুচ্ছ পাখনা হলো, এটা সিঙ্গেল। তোমাদের মধ্যে কে কে সিঙ্গেল আছো? আচ্ছা ঠিক আছে, সিঙ্গেল থাকা 100বার ভালো, আবার খারাপ, দুটোই। চলো সেটা ব্যাখ্যা করছি না তখন, পরবর্তী গেলে বলছি। 2.20 বলছে মূলের নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ দাও। মূলের নেগেটিভ জিওট্রপিক চলন,
দেখুন নেগেটিভ যে মানে বুঝতে পারছেন, ঠিক আছে। জিওট্রপিক চলন মানে কী ছিল, ভূপৃষ্ঠের মানে মূল মাটির নিচের দিকে যাবে, কিন্তু বলছে নেগেটিভ অর্থাৎ নিচের দিকে না গিয়ে উপরের দিকে উঠে আসবে। বোঝা গেছে কতটা? তাহলে দেখুন কোন কোন নদী দেখা যায়, ম্যানগ্রোভ আপনারা সবাই জানেন, এবং সুন্দরবনে যে গাছগুলো থাকে, ঠিক আছে, দ্যাট ইজ ম্যানগ্রোভ অরণ্য। সেটাই একটাই উদাহরণ বলছে, আপনারা এই কথাটাই বলবেন ম্যানগ্রোভ অরণ্য, বা কোনো অনুবে যেহেতু সুন্দরবন দেওয়া আছে এই জন্য আমি দুটোই লিখে দিচ্ছি, আপনারা যে কোনো একটা লিখলেই চলবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, বলছে নিচের প্রথম শব্দজোড়াটি সম্পূর্ণ বুঝে দ্বিতীয় শব্দজোড়াটি শূন্যস্থানে সঠিক উপযুক্ত শব্দ বসাও। কী দেওয়া আছে দেখুন, উদ্ভিদ সাইটোসিস কোষপাত, প্রাণী সাইটোসিস জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, উদ্ভিদ সাইটোসিস কোষপাত এই দুটো সম্পর্কটা কি? উদ্ভিদ কোষে সাইটোকাইনোসিস হলে কোষপাত গঠিত হয়। কী কথা হচ্ছে, উদ্ভিদ সাইটোকাইনোসিস দেওয়া আছে, তাহলে উদ্ভিদ কোষে সাইটোকাইনোসিস প্রক্রিয়ায় কোষপাত গঠিত হয়। ঠিক একই রকমভাবে তাহলে এখানে বুঝতে পারছেন প্রাণী কোষে সাইটোকাইনোসিস প্রক্রিয়ায় কী গঠিত হয়, এটাই আমাদের প্রশ্ন এটা, ঠিক আছে। তাহলে প্রাণী কোষ সাইটোকাইনেসিস প্রক্রিয়া লেখা আছে অলরেডি, প্রাণী কোষ সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় কোষ ঝিল্লির অভ্যন্তরমুখী খাঁজ কাটা যায়, তার মানে সহজতায় ভাঁজ তৈরি হয়, ঠিক আছে। কি বললাম, ভাঁজ তৈরি হয়, বা আপনার যদি খাঁজ তৈরি হয়, দুটাই উত্তর সঠিক, বা এই পুরো কথাটাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যে কোষ ঝিল্লির অভ্যন্তরমুখী খাঁজ কাটা। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে যাচ্ছি, বলছে মিষ্টি আলু কীভাবে অঙ্গজ বংশ বিস্তার করে? দেখুন একদম সহজ উত্তর, মিষ্টি আলু মূলের মাধ্যমে অঙ্গজ বংশবৃদ্ধি করে, এটুকু বলেই ফুল স্টপ, আর কোনো লেখা দরকার নেই। তবুও জাস্ট একটু যদি স্পেশাল কিছু লিখতে চাইছো, এর কন্দে থাকা গুড়ি থেকে নতুন গাছ জন্মায়। এই প্রক্রিয়ায় উদ্ভিদের জন্য প্রতিকূল পরিস্থিতি সহ্য করতে এবং বংশবৃদ্ধি করতে সাহায্য করে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, হেমোফিলিয়া বি রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রক্ত তঞ্চনকারী কোন ব্যাকটেরিয়া উৎপন্ন হয় না? ঠিক আছে, হয় না বলছি অলরেডি। আমি একটু সেখানে আলোচনা করেছিলাম যে হিমোফিলিয়া একটি রক্ত সঙ্গে সম্পর্কিত রোগ। রোগটা কি, সহজ কথায় বলতে গেলে রক্ত জমাট বাঁধবে না, এটা হচ্ছে মধ্যা কথা। আর এই রক্ত জমাট বাঁধার জন্য আমাদের শরীরে 13টা ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে। 13টা ফ্যাক্টরের মধ্যে ফ্যাক্টর নম্বর 8, কী কথা বললাম, ফ্যাক্টর নম্বর 8 উৎপন্ন যদি না হয় তাহলে কী রোগ হয়, হিমোফিলিয়া এ। আর ফ্যাক্টর নম্বর 9 হিমোফিলিয়া বি। যেহেতু তোমাকে প্রশ্নে বলেছি অলরেডি হিমোফিলিয়া বি রোগ, তার মানে দ্যাট ইজ উত্তর হবে ফ্যাক্টর নাম্বার 9 উৎপন্ন হয় না। ক্লিয়ার কথাটা? আপনারা আমার উত্তর বুঝতে পারছেন তো নাকি? যদি বুঝতে পারছেন আমি আরেকবার বলছি, অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্ট করে যাবেন আজকের ভিডিও কেমন হলো। আপনাদের কমেন্ট পেলে আমিও ভিডিও করতে উৎসাহিত হব, ঠিক আছে। এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, নতুন হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, সাবস্ক্রাইব করে দেও, ঠিক আছে। পরবর্তী ওখানে যাচ্ছি, মৌচাকরা কখন চক্রাকার নৃত্য প্রদর্শন করে? সহজ উত্তর একদম, যে মৌচাকরা যখন খাবার উৎসের কাছ থেকে খুব কাছে প্রায় 50 মিটারের মধ্যে সন্ধান পায় তখন তারা চক্রাকার নৃত্য প্রদর্শন করে, যাতে বাকি মৌমাছিরা সেই চক্রাকার নৃত্য প্রদর্শনের মাধ্যমে বুঝতে পারে খাদ্য কোন দিকে আছে এবং কতটা পাশাপাশি আছে। আর এই চক্রাকারের মাধ্যমে বোঝা যাচ্ছে যে খাদ্য উৎস থেকে, অর্থাৎ যে বাসা আছে না, সেই বাসা থেকে কত মিটারের মধ্যে, 50 মিটারের মধ্যে আছে। ক্লিয়ার? ভিডিওটা পজ করে বাকি উত্তর তুলে নেবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, 2.5 কী দেওয়া আছে দেখুন, বলছে নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, মানে 4টার মধ্যে কোনো 3টা একটা বিষয়ের মধ্যে অন্তর্গত। আচ্ছা, বলছে ডিনাইট্রিফিকেশান, নাইট্রোজেন চক্র, নাইট্রিফিকেশান, অ্যামিনিফিকেশান। দেখুন এদের সম্বন্ধে আমাকে আশা করি আর ডিটেলস ব্যাখ্যা করতে হবে না, অলরেডি বুঝতেই পারছেন। তাদের আসল কাজ কী ছিল, নাইট্রোজেন চক্র। তারই মধ্যে তো ছিল নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান, অ্যামিনিফিকেশান, ঠিক আছে। তাহলে এখানে অপশান কোনটা হবে, উত্তরটা কী হবে, নাইট্রোজেন চক্র ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন কী দেওয়া দেখুন, গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী জীবজগতের বিপন্নতার দুটি উদাহরণ দেয়। অর্থাৎ গঙ্গা নদীতে যে দূষণ হয়ে যাচ্ছে তার ফলে বিপন্নতায় পড়ছে বা বিপন্নতা ভুগছে এমন দুটি প্রাণীর উদাহরণ দিতে বলছে। আপনারা সহজে লিখে দেবেন গঙ্গা নদীর ডলফিন এবং গঙ্গা শস্যুক, এটুকু লিখলেই যথেষ্ট 1 নম্বরের জন্য। ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি, আপনি একবার স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা ভিডিওটা পজ করে দেখে নেবেন, ঠিক আছে। তাহলে অপশান কোনটা হলো, উত্তরটা কী হলো, গঙ্গা নদীর ডলফিন
ও গঙ্গা শস্যুক। ঠিক আছে, দুটো প্রাণীর উদাহরণ হয়ে গেল। ব্যাখ্যাটা যদি চান তো আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমার ভিডিও শেষ হলো। আজকের ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি নিয়ে আসছি খুব শীঘ্রই পরবর্তী অর্থাৎ মডেল 2 প্রশ্ন উত্তর নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো তোমরা সবাই, আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।